Good afternoon. Good afternoon, my all beloved students and future WBCS officers. You are all welcome on this learning platform, Civil Service 24/7. আমি এই চ্যানেলে টার্গেট WBCS 2023 কে সামনে রেখে তোমাদের জন্য পলিটি কোর্স লঞ্চ করেছি। পলিটি ক্লাসগুলো তোমরা দেখছো বা যারা দেখোনি তারা দেখবে। আজ থেকে আমি তোমাদের জন্য শুরু করছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির 1857 থেকে 1947 অবধি আমি তোমাদের কমপ্লিট এই চ্যানেলে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়াবো। কিন্তু আধুনিক ভারতের ইতিহাস শুরু করার আগে, অতএব আধুনিক ভারতের যে ইতিহাস আমি তোমাদের পড়াবো সেটা বললাম 1857 থেকে 1947 অবধি, ভারতের স্বাধীনতা অবধি, কিন্তু শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে কয়েকটা বিষয়ে একটু আলোচনা করে নিতে চাই। দেখো, আমি তোমাদের এই চ্যানেলে WBCS 2023 সালকে সামনে রেখে যে হিস্ট্রি তোমাদের জন্য আজ থেকে কোর্স শুরু করছি, এখানে তোমরা কোনো নোটস পাবে না। অতএব যে পিপিটি থাকবে বা PDF থাকবে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে নোটস নেবে, সেরকম ক্লাস কিন্তু এটা হবে না। এটা মূলত কীরকম ক্লাস হবে? এটা হবে একজন বিউরোক্র্যাট বা একজন WBCS অফিসার যিনি হবেন, তিনি বই পড়তে জানেন, তার বই পড়ার অভ্যাস আছে, কিন্তু বিষয়ের সঙ্গে যে রিলেশন গড়ে তোলা, বিষয়ের সঙ্গে যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট গড়ে তোলা, সেই সাবজেক্টের প্রতি কনসেপচুয়াল বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করার কাজটাই আমি আমারই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে কোর্স তোমাদের জন্য আজ থেকে শুরু করছি, এই কোর্সের মধ্যে দিয়ে সেই ডেভেলপমেন্টের চেষ্টা করব। অতএব গল্পের আকারে পরীক্ষার সময় তোমাদের মাথায় যাতে একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়, সেই মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টাই কিন্তু আমার মূল লক্ষ্য থাকবে। তাহলে আজকে আমি শুরু করছি তোমাদের জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির প্রথম টপিক এবং ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা যেতে পারে, যা নতুন যুগের সূচনা করেছিল, যার পরে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ আমি তোমাদের পলিটিতেও পড়াবো এবং জাতীয়তাবাদ যখন ওয়ার্ল্ড হিস্ট্রি তোমাদের পড়াবো তখন পড়াবো। আবার ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রিতেও 1857 খ্রিস্টাব্দের পরে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে নরমপন্থী চরমপন্থী সংঘাত, গান্ধীজির উত্থান অর্থাৎ গান্ধী যুগ বা গান্ধী এরা, এবং তারপর ভারতের যে স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট, আমি এই অবধি তোমাদের কমপ্লিট মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়াবো। কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের পর তাহলে আমি কি বলছিলাম, জন্ম নিয়েছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। তাহলে 1857 সালের মহাবিদ্রোহ নিঃসন্দেহে আধুনিক ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে আমরা এখন 1857 সালের মহাবিদ্রোহ পড়তে যাচ্ছি, মানে আনুমানিক 160 থেকে 162 বছর আগে আমরা এগিয়ে যাচ্ছি। অতএব মস্তিষ্কটাকে সেই পর্যায়ে নিয়ে যাও, যাতে পরীক্ষায় উত্তর লেখার সময় তোমরা প্রিলিমসের পর তো মেন্সে যখন আনসার রাইটিং করবে, পরীক্ষায় উত্তর লেখার সময় যাতে তোমারও মনে হয় যে তুমি 1857 সালের মহাবিদ্রোহকে নিজে চোখে দেখেছো, এবং যিনি পরীক্ষক এক্সামিনার তোমার খাতা দেখবেন তারও যেন মনে হয় খাতা দেখতে দেখতে যে না, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি হোক, 1857 সালে মহাবিদ্রোহের কারণ হোক, যেটাই তিনি পড়ছেন, তিনি এমন একজনের লেখা পড়ছেন যিনি বা যে ব্যক্তি 1857 সালের মহাবিদ্রোহকে নিজে চোখে দেখেছে। অতএব সমস্ত ইতিহাসটাকে মাথার মধ্যে গল্পের আকারে একটা মাইন্ড ম্যাপ করে নিতে হবে, যাতে পরীক্ষার সময় তোমাদের সেই মাইন্ড ম্যাপ কাজে দেয়। তাহলে বলবে স্যার শুধু মাইন্ড ম্যাপ তৈরি করলেই হবে না, তোমাদের ফ্যাক্ট পড়তে হবে, তার জন্য বই পড়তে হবে। আমি তো কোনো বড় হিস্টোরিয়ান নই, আমিও বই পড়ি, জীবন মুখোপাধ্যায় পড়ি, তুমি সোনালী বানসাল পড়তে পারো, জীবন মুখোপাধ্যায় পড়তে পারো, রাজীব আহির পড়তে পারো। রাজীব আহির UPSC প্রিপারেশনের জন্য ঠিক আছে, তবু পড়তে পারো, অসুবিধা নেই। মোট কথা হচ্ছে বই পড়তে হবে। আর আমি যে বইগুলোর নাম করলাম তাদের এগুলোর কোনো প্রমোশন আমি করি না, কারণ কেউ আমাকে বইয়ের নাম করার জন্য পয়সা দেয় না, তোমাদের পড়ার জন্য বললাম, আমি ওই বইগুলো পড়ি। আর WBCS এর জন্য কি বই পড়বে না পড়বে সে নিয়ে পরে তোমাদের সঙ্গে আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। আজকের টপিক কিন্তু সেটা নয়। আজকের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ বা দ্য গ্রেট রিভল্ট অফ 1857 ইন ইন্ডিয়া। 1857 সালের যে বিদ্রোহ ঘটে,
টপিকে যাওয়ার আগে আরেকটা বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টের মধ্যে দিয়ে আমি মনোবল পাই। আর আমার যেই চেষ্টা, সেই চেষ্টা যাতে তোমাদের মতো অনেক ছোট ছোট ভাই বোন যারা পরবর্তীকালে ভারতবর্ষের ব্যুরোক্র্যাট হবে তাদের যাতে কাজে লাগে, সেই জন্য চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে আর বেশি কথা না বলে টপিকে আসি। দেখো, দ্য রিভোল্ট অফ 1857 যেটা বলছিলাম, তাহলে 1857 সালের যে মহাবিদ্রোহ হলো, সেই মহাবিদ্রোহ পড়ার আগে আমাদের বুঝতে হবে রিভোল্ট কাকে বলে আর মিউটিনি কাকে বলে। আমরা 1857 সালের মহাবিদ্রোহকে অনেকে বিদ্রোহ বলি, এবং কিন্তু এটা মূলত ছিল সিপাহীদের বিদ্রোহ, সিপাহীদের মিউটিনি বা সামরিক অভ্যুত্থান। কিসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান? না, তৎকালীন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে পলাশির যুদ্ধের পর এবং 1764-তে বক্সারের যুদ্ধের পর তাদের যে ইম্পিরিয়ালিজম, আমি ইম্পিরিয়ালিজম কি তোমাদের একটু পরে বলবো, এখন শোনো, তাদের যে ইম্পিরিয়ালিজম, তাদের যে ইম্পিরিয়ালিস্টিক পলিসি, তাদের যে সাম্রাজ্যবাদ, এবং পরবর্তীকালে ভারতবর্ষকে তাদের যে উপনিবেশে পরিণত করে, কলোনিতে পরিণত করে, সেই উপনিবেশিকতাবাদের কিন্তু ফলস্বরূপ 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু দেখা দেয়। অতএব 1857 সালের মহাবিদ্রোহ পড়ার সময় আমরা তাৎক্ষণিক কারণ হিসাবে যেটা পড়ি সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়দের দেওয়া হয়। আমরা জানি তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়দের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল, কিন্তু এনফিল্ড রাইফেলে নাকি সেই সময় গুজব রটে, আমিও পড়েছি, আমি ঐতিহাসিক নই, সঠিক তোমাদের বলতেই পারবো না যেটা সত্যি, আমি যেটা পড়েছি, যেটা জানি তোমাদের সেটাই বলছি, বা তোমরাও বই এটাই পড়বে যে 1857 সালে এনফিল্ড রাইফেল নামে যে রাইফেলটি দেওয়া হয়, তার যে কার্তুজ, অতএব বন্দুকে গান পাউডার ভরে সেটাকে রেডি করার সময় যে কার্তুজ মুখে করে ছিটতে হতো পলিমারটা ওপরে, সেই কার্তুজটা নাকি তৈরি ছিল গরু এবং শূকরের চর্বি দিয়ে, এমন একটা ধারণা রটে। তো তোমরা জানো গরু হচ্ছে হিন্দু ধর্মে কতটা পূজনীয়, গোমাতা বলে পায়, এবং শূকর ইসলাম ধর্মে টোটালি ফরবিডেন, একবারে টোটালি নিষিদ্ধ, প্রহিবিটেড। তাহলে বিষয় হচ্ছে এমন একটা দেশ যেখানে এত সম্প্রদায়ের মানুষ বাস করে এবং সেনাবাহিনীতে বিভিন্ন ধর্মের জাতির মানুষ রয়েছে, সেখানে যদি এরকম একটা ধারণা রটে, তাহলে তোমরা আজকে 2022 সালে দাঁড়িয়ে এটাকে চিন্তা করা যায় না, তাহলে 1857 সালে ভারতবর্ষের তৎকালীন যে আর্থসামাজিক পরিস্থিতি, তৎকালীন ভারতবর্ষের যে সামাজিক প্রেক্ষাপট ছিল, সেখানে দাঁড়িয়ে এটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারতো চিন্তা করো, আর সেটাই নাই। কিন্তু শুধুই কি এনফিল্ড রাইফেল, এনফিল্ড রাইফেলে এই গরু এবং শূকরের চর্বি মেশানোই কি 1857 সালের মহাবিদ্রোহের মূল কারণ ছিল? না, 1857 সালের মহাবিদ্রোহের কিন্তু এটাই একমাত্র কারণ ছিল না। 1857 সালের মহাবিদ্রোহের কারণ সেদিনকে থেকে একটু একটু করে শুরু হয়েছিল, যেদিন 1757 সালে পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়। সেদিন তারপরে 1764 বক্সারের যুদ্ধ, এবং পরবর্তীকালে আমরা দেখেছি মহীশূর, মারাঠা, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে ব্রিটিশ কিন্তু তার যে সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতি, সেই সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতির মাধ্যমে নিজের যে সাম্রাজ্যবাদী নীতি সেই রাজ্যগুলোতে বিস্তার করেছে, এবং সেখানে কন্টিনিউ ইকোনমিক এক্সপ্লয়টেশন বা অর্থনৈতিক শোষণ চালিয়ে গেছে। সেই অর্থনৈতিক শোষণ এতটা চরম মাত্রা নেয়, যার ফলে ভারতবর্ষে বড় বড় দুর্ভিক্ষ দেখা যায়, যে দুর্ভিক্ষে প্রচুর মানুষ অনাহারে না খেতে পেয়ে মারা যায়। তাহলে চিন্তা করো কি পরিমাণ অর্থনৈতিক শোষণ সেই সময় ভারতীয়দের সহ্য করতে হয়েছিল। তাহলে আজকে আমি 1857 সালের মহাবিদ্রোহের তোমাদের যে মূল কারণ, সেই কারণগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 1857 সালে মহাবিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করার আগে তোমাদের আমি বলি যে 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েনি। সেটা কিন্তু ভারতবর্ষের মূলত এফেক্টেড হয়েছিল নর্থ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ উত্তর ভারতের রাজ্য, কিছু অবধ, দিল্লি, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, কিন্তু কানপুর,
ঝাঁসি, সাতারা এগুলো কেন অংশগ্রহণ করেছিল 1857 সালের মহাবিদ্রোহে, সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব 1857 সালের মহাবিদ্রোহের লিডারশিপ কারা দিয়েছিল। দিল্লি থেকে দিয়েছিল বাহাদুর শাহ। বাহাদুর শাহ সেকেন্ড, শেষ মুঘল সম্রাট। কেন দিয়েছিলেন সেটা আমরা আলোচনা করব যখন রাজনৈতিক কারণ আলোচনা করব। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই আমরা জানি, এলাহাবাদ থেকে লিয়াকত খান, কানপুর থেকে তাতিয়া টোপে, বিহার থেকে কুয়ার সিং এবং বারেলি থেকে বাহাদুর খান। এই সমস্ত নেতৃত্ব 1857 সালের মহাবিদ্রোহে কিন্তু তারা নেতৃত্ব দান করে। কেন দান করে দেখো বলি। ওই যে 1857 সালের যে সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, সেটা প্রথমে সিপাহী বিদ্রোহ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে রিভোল্ট কেন বলা হয়? মিউটিনি এবং রিভল্টের মধ্যে পার্থক্য রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। মিউটিনি কাকে বলে? বর্তমান যে প্রেজেন্ট সরকার, বর্তমান যে গভর্নমেন্ট চলছে, সেই সরকারের বিরুদ্ধে যদি সেনা অভ্যুত্থান ঘটে বা সেনা যদি বর্তমান সরকারের যে শাসিত অ্যাডমিনিস্ট্রেশন তাকে অগ্রাহ্য করে সেনা যদি ক্ষমতা দখল করে, সেটাকে আমরা বলবো মিউটিনি বা সামরিক অভ্যুত্থান। কিন্তু সেই মিউটিনির সঙ্গে যদি সাধারণ মানুষ, আমার তোমার মতো সিভিলিয়ান, ম্যাঙ্গো পিপল, সাধারণ মানুষ, তারা যদি অংশগ্রহণ করে, তখন তাকে আমরা বলি রিভোল্ট বা বিদ্রোহ। 1857 সালের সিপাহী মিউটিনি বা সিপাহীদের যে সামরিক অভ্যুত্থান, সেটা কিন্তু পরবর্তীকালে রিভোল্টে পরিণত হয়। কখন? যখন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ সেকেন্ড 1857 সালের মহাবিদ্রোহে দিল্লির সম্রাট হিসাবে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি একজন সিভিলিয়ান ছিলেন, তিনি ব্রিটিশ আর্মির লোক ছিলেন না। অতএব তিনি যখন অংশগ্রহণ করলেন, তারপরে একে একে আমরা দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অবধ থেকে দেখেছি বেগম হজরত মেহেল, প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে সিভিলিয়ান প্রচুর অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু রিভোল্টে পরিণত হয়। তাহলে কেন রিভোল্টে পরিণত হয় বোঝা গেল। এখন এই 1857 সালের মহাবিদ্রোহের কি কি কারণ থাকতে পারে, সে কারণগুলোকে আমরা আলোচনা করব। দেখো, কারণ বলতে প্রথমে আমরা আসি পলিটিক্যাল কজ। পলিটিক্যাল কজ বা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কি? ওই যে বললাম 1757 সালে পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পতন। নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে সমগ্র বাংলায় ব্রিটিশদের একাধিপত্য প্রতিষ্ঠা এবং 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে দিল্লি অবধি ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠিত হয় বা ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদের ভিত, সেই ভিত কিন্তু শক্তিশালী হয়। তারপরে ধীরে ধীরে কি দেখা যায়, যে অধীনতামূলক মিত্রতা নীতি, সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। তারপরে দেখা যায় ডক্ট্রাইন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসির এই ডক্ট্রাইন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি 1857 সালের 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের একটি অন্যতম রাজনৈতিক কারণ বলা যেতে পারে। কেন? কারণ এই ডক্ট্রাইন অফ ল্যাপসে বলা হয় যে সমস্ত দেশীয় রাজা, তাদের বায়োলজিক্যাল ওয়ারিস নেই বা বায়োলজিক্যাল হায়ার নেই, অতএব নিজের ঔরসজাত রক্তজাত সন্তান নেই, তারা পরবর্তীকালে কোনো দত্তক পুত্রকে নিজের সিংহাসনে বসাতে পারবে না বা সেই রাজ্যের রাজা হিসাবে বা রুলার হিসাবে ঘোষণা করতে পারবে না। এইটা কিন্তু ডক্ট্রাইন অফ ল্যাপসে বলা হয় বা সত্য বিলোপ নীতিতে বলা হয়। এখন ডক্ট্রাইন অফ ল্যাপসের যে নীতি, তাতে ঝাঁসির রানী এইভাবে, ঝাঁসির রানীর যে সাম্রাজ্য ঝাঁসি, সেটাকে এইভাবে অ্যানেক্স করা হয়। শুধু ঝাঁসি নয়, ঝাঁসি, সম্বলপুর, জয়পুর, উদয়পুর, নাগপুর, একে একে অনেক রাজ্য লর্ড ডালহৌসি কিন্তু তার এই ডক্ট্রাইন অফ ল্যাপসের মধ্যে দিয়ে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তাহলে ভারতীয় যে সমস্ত দেশীয় রাজা, তারা কি এই ডক্ট্রাইন অফ ল্যাপস মেনে নেবে? মেনে নেবে না, কারণ তাদের রাজত্ব, তাদের নিজেদের বায়োলজিক্যাল হায়ার নেই, উত্তরাধিকার নেই রক্তের সম্পর্কে। তাহলে তারা কাউকে অ্যাডপ্ট করতে পারে, দত্তক নিতে পারে, কিন্তু না। ডক্ট্রাইন অফ ল্যাপসের মূল বক্তব্য হলো দত্তক পুত্রকে সিংহাসন দেওয়া যাবে না। এটা ছিল একমাত্র কারণ, পলিটিক্যাল কজের একটা কারণ হলো অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে হতো যে তোমার রাজত্বে আমার একটা রেসিডেন্স বা আমার একটা প্রতিনিধি থাকবে। তোমার রাজত্বকে রক্ষা করার জন্য যে ব্রিটিশ সেনা বা ব্রিটিশ আর্মি তোমার ওখানে থাকবে,
তার খরচ সেই সংশ্লিষ্ট রাজ্যকে দিতে হবে। যদি সেই সংশ্লিষ্ট রাজ্য খরচ দিতে না পারে, তাহলে সেই রাজ্যের একটা উর্বর অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিতে হতো, সেখান থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেকশন করতো। তাহলে বিষয় হচ্ছে এই পরিমাণ শোষণ এবং দেশীয় সাম্রাজ্যগুলোর উপর এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপ্রিম কন্ট্রোল, এই সুপ্রিম কন্ট্রোল কিন্তু একটি অন্যতম পলিটিক্যাল কারণ ছিল 1857 সালের মহাবিদ্রোহের, যেটা সিপাহী মিউটিনিকে কিন্তু রিভোল্টে পরিণত করেছিল, মহাবিদ্রোহে পরিণত করেছিল। বোঝা গেল কি বললাম রাজনৈতিক কারণ? দেখে নাও ভালো করে, রাজনৈতিক কারণ কি বললাম বোঝা গেল? অযোধ্যা বা অবোধকেও কিন্তু অ্যানেক্স করা হয়, কিন্তু অবোধকে ডক্ট্রাইন অফ ল্যাপসে অ্যানেক্স করা হয় না বা দখল করা হয় না। অবোধকে বলা হয় মিসম্যানেজমেন্ট এবং মাল অ্যাডমিনিস্ট্রেশন। মানে অবোধের যিনি রাজা ওয়াজিদ আলী শাহ ছিলেন অত্যন্ত সংস্কৃতিবান লোক, তিনি কর্তব্য করতে ভালোবাসতেন, তার সংস্কৃতির প্রতি, নৃত্যের প্রতি, নাচ গানের প্রতি অনুরাগশীল মানুষ ছিলেন। ডালহৌসি সঙ্গেও সম্পর্ক ভালো ছিল। অবোধ আগে থেকেই ব্রিটিশের অধীনতামূলক মিত্রতা নীতিতে ছিল। অধীনতামূলক মিত্রতা নীতিতে অবোধের যে রাজসভা, সেখানে একজন ব্রিটিশ রেজিডেন্ট থাকতো, কিন্তু তবুও ওয়াজিদ আলী শাহ সেখানকার নবাব ছিলেন, তাদের একটা অটোনোমাস স্ট্যাটাস ছিল যে তোমরা নিজেরা শাসন করতে পারো। তাহলে সেই যে অটোনোমাস স্ট্যাটাস, সেই অটোনোমাস স্ট্যাটাস কিন্তু নিয়ে নেওয়া হয় ওয়াজিদ আলী শাহের কাছ থেকে। কি বলা হয়? যে তিনি মিসরুলিং করছেন অবোধের সঙ্গে, তিনি নাচ গান নিয়ে থাকেন, তিনি কিন্তু রাজা হওয়ার উপযুক্ত নন। তার যে স্ত্রী অর্থাৎ নবাব ওয়াজিদ আলী খাঁর যে স্ত্রী ছিলেন বেগম হজরত মেহেল, তিনি তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেন যে আমার স্বামী তিনি অযোগ্য, আমি মেনে নিলাম তিনি মিসরুলিং করছেন, কিন্তু আমার যে বড় ছেলে আছে বিরজিস কাদির, সে তো অযোধ্যার বা অবোধের যে সিংহাসন, সেই সিংহাসনের প্রাপ্ত মালিক, তাহলে তাকে তার সিংহাসন ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। এটা ছিল একটা কারণ। আচ্ছা, নানা সাহেব, ওই যে বললাম ডক্ট্রাইন অফ ল্যাপস, নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব ছিলেন বাজিরাও সেকেন্ডের দত্তক নেওয়া পুত্র। নানা সাহেবকে কিন্তু পেনশন দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে বলা হয় তোমাকে সেই পেনশনটুকুও দেওয়া হবে না। ফলে নানা সাহেব যখন শুনল যে 1857 সালের 10ই মে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে এবং সেই সিপাহী বিদ্রোহের আগুন এক রাতের মধ্যে, পরের দিন সকালবেলায় 11ই মে দিল্লি শহরের মানুষ হয়তো ঘুম থেকেও ঠিকঠাক ওঠেনি, বা তখনকার দিনে অনেক আগে হয়তো সকালে মানুষ উঠতো, সবে দিল্লি শহর ঘুম থেকে জেগেছে আর সৈন্য পৌঁছে গেছে বাহাদুর শাহ সেকেন্ডের কাছে যে নবাব, তুমি মোগল সম্রাট, তুমি ভারতের সম্রাট, আমরা তোমাকে আমাদের সম্রাট হিসাবে মেনে নিয়েছি, তুমি এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমাদের যে রিভোল্ট, আমাদের যে মিউটিনি, সেই মিউটিনিতে নেতৃত্ব দাও, যাতে এই সরকারকে এখনই ভারতবর্ষ থেকে সমূলে উৎখাত করা যায়। এই পরিস্থিতি দিল্লির, ইমাজিন করো, রোডম্যাপ তৈরি করো মাথায় গল্পের মধ্যে দিয়ে। তাহলে পলিটিক্যাল কজ কি কি বোঝা গেল বললাম? একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা হচ্ছে ডক্ট্রাইন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি, অযোধ্যা বা অবোধের অ্যানেক্সেশন কিসের জন্য? মিসম্যানেজমেন্ট, মিসরুলিং করার জন্য, যে ওয়াজিদ আলী শাহ তিনি কেপেবলই নন অযোধ্যাকে শাসন করার জন্য। তার যে ছেলে ছিল বিরজিস কাদির, তাকে সিংহাসন দিতে অস্বীকার করা হয়, ফলে বেগম হজরত মেহেল ওখান থেকে আন্দোলন করে। নানা সাহেব, তাকে পেনশন দেওয়া বন্ধ করা হয়, এবং সর্বোপরি তৎকালীন মুঘল সম্রাট বাহাদুর শাহ সেকেন্ড, বয়স্ক ব্যক্তি, 80 বছর বয়স, তাকে বলা হয় তুমি ভারতের শেষ মুঘল সম্রাট, তোমার পরে আর কেউ ভারতের মুঘল সম্রাটের যে স্ট্যাটাস, যে টাইটেল, সেই টাইটেল সে বহন করতে পারবে না। তোমাকে লালকেল্লা ছেড়ে দিতে হবে, যে লালকেল্লায় মুঘল শাসকরা দীর্ঘদিন সেখান থেকে দিল্লি থেকে ভারতবর্ষকে শাসন করেছে। ভারতবর্ষের বেশিরভাগ অংশ আমরা জানি ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষের প্রায় সমস্তটাই, বেশিরভাগ অংশই মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, নর্থ থেকে সাউথ ইন্ডিয়া অবধি। তাহলে যেখান থেকে তারা দীর্ঘদিন তাদের পূর্বপুরুষ ভারতবর্ষকে রুল করেছে, শাসন করেছে, তাদের সেই লালকেল্লা ছেড়ে যেতে বলা হয়। শাহজাহান তৈরি করেছিলেন লালকেল্লা, পরে ঔরঙ্গজেব সেখান থেকে শাসন করে, ঔরঙ্গজেবের পরে একাধিক মুঘল রুলার সেখান থেকে শাসন করে। তো বাহাদুর শাহ সেকেন্ডকে বলা হয় যে তুমি লালকেল্লা ছেড়ে দেবে এবং তোমার আর কোনো এই মুঘল সম্রাটের স্ট্যাটাস থাকবে না, তুমি সাধারণ মানুষ হয়ে যাবে, তোমার পরে আর কেউ মুঘল সম্রাট হতে পারবে না বা এই টাইটেল নিতে পারবে না, সিংহাসনে বসতে পারবে না, আর তোমাকে কুতুব মিনারে গিয়ে থাকতে হবে। চিন্তা করো। তাহলে
এই সমস্ত কারণগুলো, অর্থাৎ তুমি 1600 সালে ভারতবর্ষে এসেছিলে, তুমি কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তুমি ব্রিটেনের একটা কোম্পানি, সেখান থেকে রয়্যাল চার্টার নিয়ে তুমি 1600 সালে ভারতবর্ষে এলে ব্যবসা করতে। ব্যবসা করার নাম করে ধীরে ধীরে তুমি ভারতবর্ষের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে বুঝে ধীরে ধীরে 1757 সালের পর তুমি বণিকের যে মানদণ্ড সেটা রাজদণ্ডে পরিণত করলে। তাহলে সেই যে ভারতবাসী আজকে 100 বছরে, তোমাদের এটা তো একদিনে হয়নি, 1757 থেকে শুরু করে আমি 1857 সাল অব্দি বলছি, মোগল সম্রাটের মোগল টাইটেল বাতিল অব্দি। এই যে তোমাদের যে ভারতবাসীর প্রতি যে অত্যাচার এবং বলপূর্বক যে শাসন, ডক্ট্রাইন অফ ল্যাপস, অধীনতামূলক মিত্রতা নীতি, অযোধ্যাকে দখল করে নিয়ে একের পর এক রাজ্য দখল করা, এটা কিন্তু ভারতবর্ষের যারা রুলার ছিলেন তারা কিন্তু সেই সময় মেনে নেয়নি। তারা বলেছিলেন এটাই উপযুক্ত সময় এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একজোটে লড়াই করার। তাই তারা 1857 সালে যে সিপাহী মিউটিনি বা সিপাহীদের কিন্তু তারা সঙ্গ দিয়েছিলেন। এবার আসবো সোশ্যাল কজ। সোশ্যাল কজের মধ্যে কি কি? আচ্ছা, ইকোনমিক কজও আছে, সোশ্যাল কজও আছে। আগে আমি ইকোনমিক কজটা পড়িয়ে দিই। দেখো, তাহলে 10ই মে মিরাটে, তাহলে 1857 সালে আমরা দেখলাম যে মঙ্গল পাণ্ডে, তাকে ফাঁসি দেওয়া হলো 8ই এপ্রিল। মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার পর এই খবর ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়ে এবং তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্য বা সেনাবাহিনী ছিল তাদের মধ্যে অধিকাংশ ভারতীয়, এবং ভারতীয়দের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ জন্মাচ্ছিল বিভিন্ন বিষয়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ যারা অফিসার ছিল তারা ভারতীয়দের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত। তাদের মধ্যে অত্যন্ত ডিসক্রিমিনেশন ছিল, বৈষম্য ছিল, বেতনের ক্ষেত্রে বৈষম্য ছিল, মর্যাদার ক্ষেত্রে বৈষম্য ছিল। এই সমস্ত কারণে তাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। ফলে মঙ্গল পাণ্ডের ফাঁসি এবং মঙ্গল পাণ্ডেকে ধরার জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারই সহকর্মী ব্যারাকপুর যে ব্রিটিশ যে ছাউনি ছিল ঈশ্বর গুপ্তকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়, যে মঙ্গল পাণ্ডেকে ধরতে সে ব্রিটিশদের সাহায্য করেনি। সেই সময় মঙ্গল পাণ্ডেকে ধরে সেই দলেরই একজন বিশ্বাসঘাতকতা করে, নাম শেখ পল্টু। তো শেখ পল্টু তখন মঙ্গল পাণ্ডেকে ধরে ফেলে এবং তারপরে মঙ্গল পাণ্ডের বিচার হয় এবং মঙ্গল পাণ্ডেকে কিন্তু বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হ্যাং করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বর গুপ্তকেও হ্যাং করা হয়। তো এই খবর যখন মিরাটে ছড়িয়ে পড়ে, আগে থেকেই রোষ ছিল, এতক্ষণ ধরে বললাম কারণগুলো কি কি। এইবার এটা কিন্তু আগুনে ঘৃতাহুতির কাজ করে। ধীরে ধীরে মিরাটের সৈন্যদের মধ্যে একটা ঐক্যবদ্ধ হয় এবং 10ই মে তারা ঐক্যবদ্ধভাবে মিরাট থেকে সিপাহী বিদ্রোহের সূচনা করে। 10ই মে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয়। যতগুলো বন্দী ছিল তাদেরকে তারা জেল ভেঙে সেখান থেকে বের করে এবং পরের দিন সকালবেলায়, ওই যে বললাম দিল্লি শহর সবে ঘুম থেকে উঠেছে, 11ই মে বাহাদুর শাহ সেকেন্ড মোগল নবাব, তার একই মাথায় চিন্তা যে ব্রিটিশ সরকার বলে দিয়েছে তোমার পর আর মোগল স্ট্যাটাস থাকবে না, তুমি আর মোগল সম্রাট, তোমার পরে আর কেউ মোগল সম্রাট হবে না ভারতবর্ষের, তোমাকে লালকেল্লা ছেড়ে দিতে হবে। এই চিন্তায় রাত্রিবেলায় ঘুমিয়ে সদ্য সকালবেলায় আধঘুম চোখে উঠে তিনি যখন দেখছেন তার লালকেল্লার বাইরে হাজার হাজার সৈনিক দাঁড়িয়ে আছে এবং তারা দাবি করছে যে হে মোগল সম্রাট, তুমি আমাদের নেতৃত্ব দাও, তুমি ভারতের নবাব, তোমার নেতৃত্বে আমরা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রিভোল্ট করব, বিদ্রোহ করব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষ থেকে সমূলে উৎখাত করব। তখন বাহাদুর শাহ সেকেন্ডও কিন্তু তার যে সেনাপতি ছিল ভক্ত খান, সে ভক্ত খানকে নির্দেশ দেন যে ভক্ত খান তুমি যাও এবং এদেরকে বলো যে বাহাদুর শাহ সেকেন্ড এদের নেতৃত্ব দেবে। এবং তিনি পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন রাজা, প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে থাকা যে সমস্ত রাজ্যগুলো ছিল, রাজ্যের দেশীয় রাজা ছিল, জমিদার ছিল, তাদের প্রত্যেককে চিঠি লেখেন যে আমি মুঘল সম্রাট বাহাদুর শাহ সেকেন্ড, আমি তোমাদের বলছি যে তোমরা আমার সঙ্গে 1857 সালের এই যে মহাবিদ্রোহ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশগ্রহণ করো। যে মুহূর্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, সেই মুহূর্তে আমি আমার এই মোগল সম্রাটের
পদ থেকে পদত্যাগ করব এবং সবাই মিলেমিশে ভারতবর্ষকে রুলিং করবে, এখানে কোনো মুঘল সম্রাট বলে আর কিছু থাকবে না। অতএব সবাই একত্রিত হয়ে ভারতকে শাসন করার একটা আহ্বান কিন্তু তিনি দিয়েছিলেন। এই জন্য যে চিঠি পাঠানো হতো রাজাদের কাছে, সেখানে দুটো সিম্বল দেওয়া হতো, একটা হচ্ছে পদ্ম অর্থাৎ শান্তির প্রতীক, আর একটা হচ্ছে ব্রেড বা রুটি। অতএব ব্রিটিশ এক্সপ্লয়টেশন ইজ ইকোনমিক কজে তোমাদের এখনই পড়াবো, স্ক্রিনে অনেকক্ষণ ধরে দেওয়া আছে। এই যে ব্রিটিশদের যে শোষণ, অর্থনৈতিক শোষণ, তার ফলে যে অনাহার, সেই অনাহার কিন্তু মিটে যাবে যদি 1857 সালের মহাবিদ্রোহে যদি আমরা সফল হতে পারি, যদি এই সময় ব্রিটিশকে আমরা ভারত থেকে বিতাড়িত করতে পারি, তাহলে ভারতবর্ষে শান্তি এবং খাবারের যে সংস্থান, সেই খাবারের সংস্থান হবে এবং খাবারের যে সমস্যা সেটা মিটে যাবে। কেন? কারণ ভারত দীর্ঘদিন থেকে, গুপ্ত যুগ থেকে ভারতের যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচার যে ইকোনমি, সেটা কিন্তু সেলফ রিক্লাইন ছিল, আত্মনির্ভর ছিল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিরিক্ত এই যে অর্থনৈতিক শোষণ, কৃষির বাণিজ্যিকরণ মানে এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন, কি যে ধান গম আনাজ তোমাকে চাষ করতে হবে না, তুমি চাষ করো বিজনেস ক্রপ, আখ চাষ করো, নীল চাষ করো, তুমি কফি চাষ করো, অর্থাৎ বিভিন্ন রকমের বিজনেস ক্রপকে চাষ করানো হয়। এই বিজনেস ক্রপ চাষ করার ফলে কি হয়, ভারতের যে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফার্টিলিটি নষ্ট হয়ে যায়। তাহলে তার ফলে কি হয়, তার ফলে ভারতবর্ষের যে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট দেখা দেয়। যখন গজনীর সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে, তার সঙ্গে যিনি এসেছিলেন উতবি, তিনি লিখেছিলেন যে ইন্ডিয়া হলো সোনে কি চিড়িয়া, গোল্ডেন প্যারট। কেন ভারতকে গোল্ডেন প্যারট বলা হয়েছিল? কারণ ভারত কিন্তু নিজের যে এগ্রিকালচার, নিজের যে ফুড সিস্টেম, তাতে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ছিল, সে আত্মনির্ভর ছিল। কোনোদিন ভারতবর্ষে এরকম দুর্ভিক্ষ দেখা দেয়নি। মানুষের খাবার দাবারের সংস্থানটুকু মানুষ নিজে করতে পারতো তার এগ্রিকালচারের মধ্যে দিয়ে, কৃষিকাজের মধ্যে দিয়ে। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিরিক্ত বিজনেসকে যে এগ্রিকালচার ক্রপকে কমার্শিয়ালাইজেশন করার ফলে কটন চাষ করতে হবে, মানুষ কটন খাবে, তাকে নীল চাষ করতে হবে। তাহলে অতিরিক্ত এই যে চাপ এবং জোর করে চাষ করানো এবং এতে যে জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া, এর ফলে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দেয়, বন্যা হয়নি, এই বৃষ্টি হয়নি, যার ফলে খরা দেখা দেয়, যার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। তাহলে এই সমস্ত কারণগুলো কিন্তু ইকোনমিক কজের মধ্যে পড়বে। সেই জন্য রুটি সিম্বল দেওয়া হয়, যে এই ব্রিটিশ সরকারকে তুলে দিলে আবার ভারত কিন্তু সেলফ রিক্লাইন যে এগ্রিকালচার সিস্টেম, সেই এগ্রিকালচার সিস্টেমে ফিরে আসতে পারবে। সেই কারণে বাহাদুর শাহ সেকেন্ড যে পত্রগুলো দেশীয় রাজাদের লিখেছিল, সেখানে ওই পদ্ম এবং রুটির চিহ্ন দেওয়া হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এবার ইকোনমিক, তাহলে একটা কারণ ক্লিয়ার হলো, পলিটিক্যাল কজ। এবার পড়াচ্ছি ইকোনমিক ক্লজ। ইকোনমিক ক্লজে দেখো, অর্থনৈতিক কারণ দেখো, এক্সপ্লয়টেশন অফ ইন্ডিয়া। এই যে বললাম ভারতবাসীকে দীর্ঘদিন শোষণ করা, এবং শোষণ করতে করতে শোষণের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছায় যে দেহের চামড়া এবং হাড় বাইরে থেকে ভারতবাসীর গোনা যেত সেই সময় 1857 সালে। তাহলে কিভাবে সে এক্সপ্লয়টেশন? আমরা জানি যখন ইউনাইটেড স্টেট যখন গঠন হয় 1776 4 জুলাই, তখন কিন্তু এই ইউনাইটেড স্টেট গঠনের মধ্যে দিয়ে ব্রিটেনের হাত থেকে আমেরিকা কিন্তু হাতছাড়া হয়। লর্ড কর্নওয়ালিস সেখানে যুদ্ধে ছিল, লর্ড কর্নওয়ালিস সেখানে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটেনে ফিরে আসে। ব্রিটেনে ফিরে আসার পর তাকে পাঠানো হয় ভারতবর্ষের গভর্নর জেনারেল করে। তিনি ভারতবর্ষে আসেন, তিনি এসে ইন্ট্রোডিউস করেন কি, জমিদারি সিস্টেম। এই যে জমিদারি প্রথা, এই জমিদারি প্রথায় কি বলা হয়, যে জমিদারি প্রথার মাধ্যমে ডাক হবে ভারতের যে ভূজমি সম্পত্তি, সেই ডাকে গ্রামের যে মহাজন বা গ্রামের যে জমিদার, যে ব্রিটিশ সরকারের ডাকের সঙ্গে বা টেন্ডারের সঙ্গে অ্যাপ্রিসিয়েট করবে যে আমি এত টাকা দিতে পারবো, তাকে জমিদারি দেওয়া হবে। এবং সেই জমিদারির 11 ভাগের 10 ভাগ নেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1 ভাগ পাবে সেই জমিদার। তো এই যে জমিদারি প্রথায় এবার জমিদার ট্যাক্স কালেকশন করবে কার কাছ থেকে? গরিব দিনমজুরের কাছ থেকে, গরিব কৃষকের কাছ থেকে। দেশে দুর্ভিক্ষ, বৃষ্টি হয়নি, খরা হয়েছে, চাষাবাদ ঠিকঠাক হয়নি, কৃষিকাজ ঠিকঠাক হয়নি, তাতে জমিদারের কিছু যায় আসে না। জমিদারকে কিন্তু ট্যাক্স দিতে হবে। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ট্যাক্স তোমাকে দিতেই হবে। তুমি কোথায় পাবে? দিতে পারবে না। তোমার যে সমস্ত অ্যাসেট রয়েছে, কি অ্যাসেট? তোমার গরু বাছুর দাও, বাড়ির জায়গা জমি। এইভাবে চরম পরিমাণভাবে কিন্তু এক্সপ্লয়টেশন বা শোষণ শুরু হয় এই জমিদারি প্রথার মধ্যে দিয়ে। তারা যা চাষ করতো সে তো দিতে হতোই,
ট্যাক্সের বাবদ জমিদার যা ব্রিটিশ সরকারের সঙ্গে ট্যাক্স, তার যা এগ্রিমেন্ট হতো যে এত টাকা ট্যাক্স দিতে হবে এই জমিদারির, তার বাইরে প্রচুর সংখ্যক ট্যাক্স, প্রচুর মাত্রায় ট্যাক্স কালেকশন করতো, এবং সেই প্রচুর মাত্রায় ট্যাক্স কালেকশন করতে গিয়ে মানুষের কিন্তু সংসারে অভাব দেখা দেয়। আর ব্রিটিশ সরকারের কাছে গিয়ে সেই জমিদার কি বলতো যে হুজুর আমার এবার জমিদারিতে এত টাকা ট্যাক্স কালেকশন হয়নি, আমার লস হয়ে গেছে। তো ব্রিটিশ সরকার বলতো ঠিক আছে তোমার লস হয়েছে, দাও কত টাকা উঠেছে, 3 কোটি টাকা, 5 কোটি টাকা হয়তো ডাক হয়েছে, 3 কোটি টাকা নিল, তার সঙ্গে জমিদারি নিয়ে নিল, আবার আরেকজনকে ডাকে জমিদারি দিল। এইভাবে কিন্তু ভারতীয়দের দীর্ঘদিন ধরে কিন্তু শোষণ করা হয়। সেই শোষণের ফলই তো 1857 সালে সিপাহী মিউটিনি রিভোল্টে পরিণত হয়। কৃষক শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে, কারণ 1857 সালের মহাবিদ্রোহতে যে মঙ্গল পাণ্ডে গুলি চালিয়েছিল, সেই মঙ্গল পাণ্ডের গায়ে যে পোশাকটা ছিল সেটা ছিল ব্রিটিশ আর্মির, সেটা সৈন্যর পোশাক। কিন্তু জামাটা খুলে ফেলে দেখো, সেই মঙ্গল পাণ্ডে বা তার সঙ্গে যারা বিদ্রোহ করেছিল তারা গ্রামের সেই সমস্ত কৃষক বা কৃষকের ছেলে যারা নিজেদের ভূমি থেকে, নিজেদের জমি থেকে নিজেদের রুজি রোজগার এবং অন্ন রুটির ব্যবস্থা করত। তোমাদের জমিদারি প্রথার ফলে তার সেই ভূমি কৃষক কিন্তু আজ ভূমিহীন, বাড়ি ছাড়া, তার বাড়িতে অনাহার, সে সামান্য দুটো পয়সার আশায় ব্রিটিশ আর্মিতে অংশগ্রহণ করেছে যুদ্ধ করার জন্য। তাহলে তার যে ভাবাবেগ, সেই ভাবাবেগটাকে দেখো, এটা কিন্তু শুধুমাত্র এনফিল্ড রাইফেল আর তার কার্তুজ ছেঁড়ার কারণেই যে 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল তা কিন্তু হয়নি। এর পেছনে কিন্তু দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ লুকিয়েছিল। মহলারি বন্দোবস্ত তোমরা পড়েছো, রায়তরি বন্দোবস্ত পড়েছো, প্রচুর পরিমাণ ট্যাক্স কালেকশন করা হতো, এত ট্যাক্স কালেকশন করা হতো যার ফলে সাধারণ মানুষের দুর্দশা শেষ ছিল না। তো এই ব্রিটিশ সরকার বুঝেছিল যে ভারতবাসীদের শোষণ করতে গেলে একটা মিডিল ক্লাস, একটা শ্রেণীকে তৈরি করতে হবে। কারা এই শ্রেণী? তারা হলো জমিদার শ্রেণী। এই জমিদার শ্রেণীর হাত ধরে এরা দীর্ঘদিন ভারতবাসীকে কিন্তু শোষণ করে গেছে। এবার কি হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, ভারতীয় যে কুটির শিল্প, সেই কুটির শিল্পকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে দেয়? ওই যে মার্কেন্টাইল, এদেশ থেকে 50 টাকায় তুলো কিনে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে 100 টাকার শার্ট আবার এদেশেই মার্কেটে বিক্রি করছো। তাহলে ভারতের যে হস্তজাত শিল্প, সেই হস্তজাত শিল্প ধ্বংস হবে। 1857 সাল আস্তে আস্তে, সব থেকে বড় কথা, অধিকাংশ দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ সরকার দখল করে নেয়। তাদের অর্থনৈতিক যে পরিকাঠামো, তাদের অর্থনৈতিক যে নিজেদের সেলফ সাফিসিয়েন্ট যে ইকোনমি, সেগুলোকে ধ্বংস করে দেয়। তার ফলে এই যে ভারতের যে হ্যান্ডিক্রাফট, যে কুটির শিল্প, সেগুলো কারা কিনতো? রাজা শ্রেণীর মানুষ, জমিদার শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। তো সেই রাজা উচ্চবিত্ত শ্রেণী যদি না থাকে, তাহলে হ্যান্ডিক্রাফট তৈরি করা হাতের যে ভারতের যে হ্যান্ডিক্রাফট, সেই হ্যান্ডিক্রাফট কিনবে কারা? কিনতে পারবে না। ফলে হ্যান্ডিক্রাফট আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই যে এখনই বলছিলাম, ইম্পোজিশন অফ হেভি ট্যাক্সেশন, এত করের বোঝা চাপানো হয় যার ফলে ভারতীয়দের দুর্দশা চরমে ওঠে। আর কি, ভারতকে কলোনিতে পরিণত করা হয়। কার? ইংল্যান্ডের কলোনিতে। প্রচুর ভারতীয় লস অফ জব, তাদের কর্ম হারায়। ফেমাইন, এখনই বলছিলাম, দুর্ভিক্ষ দেখা দেয়। আরে আগে যখন মোগল পিরিয়ডে দুর্ভিক্ষ দেখা দিত, তখন তাদের মোগল বাদশা ছিল, মোগল বাদশা তাদের যে দেশীয় রাজার অভ্যন্তরে যেখানে তার অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিত, সে কিন্তু তার যে প্রজা, তার প্রজার সাহায্যে সে কিন্তু সেই সময় খাদ্যের ব্যবস্থা করত। কিন্তু ব্রিটিশ সরকার কি করেছে? শুধু ট্যাক্স কালেকশন করেছে, আর কিছু করেনি। তাতে ভারতীয়দের দুর্দশা যেখানেই যাক, তাতে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে? শুধু ট্যাক্স কালেকশন, তাতে যতদূর শোষণ করা যায় করেছে, যার ফলে ফেমাইন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাহলে এই সমস্ত অর্থনৈতিক কারণগুলোও ছিল, যার ফলে সেদিনকার 1857 সালে 11ই মে সকালবেলায় দিল্লিতে বিদ্রোহ হয় এবং পুরো দিল্লি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কিন্তু সেনারা দখল করে নেয়। এই পরিমাণ রোষ ছিল মানুষের মধ্যে। এই খবর যখন নানা সাহেবের কাছে পৌঁছায়, নানা সাহেবও তাকে পেনশন দিতে অস্বীকার করে ব্রিটিশ গভর্নমেন্ট, সেও অংশগ্রহণ করে, হজরত মেহেল অংশগ্রহণ করে, মৌলভী আহমেদুল্লাহ অংশগ্রহণ করে। এইভাবে প্রত্যেক জায়গা থেকে, তাতিয়া টুপি অংশগ্রহণ করে, প্রত্যেক জায়গা থেকে কিন্তু ভারত 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু সমর্থন করা হয়। প্রত্যেক জায়গা বলতে মূলত নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে। নেক্সট, তাহলে ইকোনমিক কারণ বোঝা গেল। অতিরিক্ত অর্থনৈতিক শোষণ, ইকোনমিক কারণটা দেখো কি কি। অতিরিক্ত অর্থনৈতিক শোষণ, এক্সপ্লয়টেশন। আচ্ছা, কালারটা নিয়ে নি, এক সেকেন্ড, দেখো মার্ক করে দিচ্ছি। দেখো, এক্সপ্লয়টেশন অফ ইন্ডিয়া,
রান অফ হ্যান্ডিক্যাপ মানে হ্যান্ডিক্যাপকে নষ্ট করে দেওয়া, ইম্পোজিশন অফ হেভি ট্যাক্সেশন, তারপরে কি ব্রিটিশ ইংল্যান্ডের কলোনিতে পরিণত করা ইন্ডিয়াকে, এগ্রি ভারতবর্ষের যে এগ্রিকালচার সেই কৃষির হেভি কমার্শিয়ালাইজেশন করা, বাণিজ্যিকীকরণ করা, যার ফলে ধান গম চাল চাষ করতে হবে না, তোমরা চাষ করো নীল, তোমরা চাষ করো তুলো, এই যে জোর দেওয়া মানুষকে, এর ফলে ভারতের এগ্রিকালচার নষ্ট হয়, ল্যান্ড ফার্টিলিটি নষ্ট হয়। তারপরে কি বললাম, এই যে ইন্ডিগো কাল্টিভেশন, এখনই বললাম, দেখে নাও, মার্ক করে দিচ্ছি, ইন্ডিগো কাল্টিভেশন হলো, ফেমাইন্স এখনই বললাম, দুর্ভিক্ষ, লস অফ জবস, মানুষের কর্ম হারিয়ে ফেলা। তো এই সমস্ত ক্ষোভগুলো মানুষের মধ্যে ছিল, যা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহে কিন্তু কারণ হিসাবে দেখা দেয়। নেক্সট দেখো, সোশিও এবং রিলিজিয়াস কজেস। এখনই ভারতবর্ষে ধর্ম বা আমাদের যে সমাজ, সেখানে অন্য কোনো ধর্মের যদি বা অন্য কোনো কালচারের মানুষের যদি আমরা ইন্টারফেয়ারেন্স দেখি, তাহলে এমনি 2022 সালের পরিস্থিতি দেখো, আমার নিজে মুখে বর্ণনা করার দরকার নেই। তাহলে 1857 সালের ভারতীয় সমাজ কি পরিমাণ তাদের রক্ষণশীলতা ছিল, তাদের যে কনজারভেটিভ, তাদের যে মানসিকতা ছিল, সেটা চিন্তা করো। তাহলে 1857 সালের যে ভারতের সমাজ ব্যবস্থা, সেখানে রক্ষণশীলতা থাকবে স্বাভাবিক, আজকের সমাজেই রক্ষণশীলতা আছে। তাহলে সেখানে ভারতবর্ষের যে মানুষের ধর্ম, সে হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অযাচিত ইন্টারফেয়ার বা অযাচিত হস্তক্ষেপের ফলে ভারতের যে সাধারণ মানুষ, সেটাকে কিন্তু ভালো চোখে নেয়নি। কেন ভালো চোখে নেয়নি? দেখো, অ্যাবলিশন অফ সতীদাহ প্রথাকে বন্ধ করা হয়। সতীদাহ প্রথা নো ডাউট ভালো কাজ। সতীদাহ প্রথা তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থার একটি কুসংস্কার ছিল, একটি গোড়ামি ছিল, অন্ধকার, মানুষের যে অন্ধবিশ্বাস, মস্তিষ্কের যে কুসংস্কার, তারই ফলশ্রুতি ছিল সতীদাহ প্রথা। কিন্তু সেই সতীদাহ প্রথাকে অ্যাবলিশন করা হয়। কিন্তু যখন সতীদাহ প্রথাকে অ্যাবলিশন করা হয় বা বিলোপ করা হয়, তখন ভারতীয় সমাজ এই যে ইন্টারফেয়ারেন্স, তাদের সমাজে ব্রিটিশের যে হস্তক্ষেপ বা ওয়েস্টার্ন এই যে হস্তক্ষেপ, সেটাকে ভালো চোখে মেনে নেয়নি। তারপরে কি, ফিমেল ইনফেন্টিসাইড মানে হচ্ছে শিশুকন্যা হত্যা। আগে শিশুকন্যা হলে তাকে হত্যা করা হতো, তো শিশুকন্যা হত্যার বিরুদ্ধে ব্রিটিশ সরকার স্টেপ নেয়, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাতে ভারতীয়দের সমস্যা হয়। উইডো রিম্যারেজ মানে বিধবা বিবাহ, এই যে বিধবা বিবাহ, এটাও কিন্তু তৎকালীন ভারতীয় সমাজ কিন্তু ভালো চোখে মেনে নেয়নি, যা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের একটি অন্যতম সোশ্যাল কারণ বা সামাজিক কারণ ছিল। বোঝা গেল কি বললাম? অতএব কিছু ভালো কাজ, সেগুলোও কিন্তু সেই সময় ভারতীয় সমাজ মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ সমাজে তখন কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাস ছিল, মানুষের কনজারভেটিভ মেন্টালিটি ছিল। তারা তৎকালীন সেই সময় ওয়েস্টার্ন থট, ওয়েস্টার্ন কালচারকে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি, যার ফলে তারা মেনে নেয়নি। রিলিজিয়াস কজেস ছিল, কি কি রিলিজিয়াস কজ? এই যে যারা খ্রিস্টান মিশনারিজ, তারা ভারতবর্ষে আসতো, এসে ভারতীয়দের বা হিন্দু ধর্মের মানুষকে বা মুসলিম ধর্মের মানুষকে, তাদেরকে কিন্তু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করত। এবং এমন বলা হয় যে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাদের যে পূর্বপুরুষের সম্পত্তি, সেই সম্পত্তির উপর লিগ্যাল রাইট বা আইনি অধিকার ধরে নেওয়া হবে। 1956 সালে বলা হয়। এটা কেমন কথা? আমি হিন্দু, আমি ভারতবর্ষে বসবাস করি, আমি যদি খ্রিস্টান মিশনারিজদের কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করি, তাহলে আমার পৈতৃক সম্পত্তির উপর, আমার পূর্বপুরুষের সম্পত্তির উপর আমার লিগ্যাল রাইট থাকবে না? ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে না, থাকবে না। তোমাকে লিগ্যাল রাইট নিতে গেলে তোমাকে খ্রিস্টান হতে হবে, তোমাকে খ্রিস্টান মিশনারিজদের দ্বারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এতে ভারতীয়দের মনে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। হলো আর কি, ব্রিটিশ সরকার 1757 সাল থেকে 1857 সাল আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের উপর যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকে। আমরা দেখেছি ব্রিটিশ পার্লামেন্ট 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাসের মধ্যে দিয়ে পরপর একাধিক রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছে। 1773, 1784, 1793, 1813, 1833, 1853, এই যে রেগুলেটিং অ্যাক্টগুলো পাস হয়েছে, আমি তোমাদের প্রত্যেকটা রেগুলেটিং অ্যাক্টের একটা কমপ্লিট সিরিজ পড়াবো, টেনশন নেই। এখন দেখো, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছে, সেই অ্যাক্টের মধ্যে দিয়ে কি করেছে, ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের সুপ্রিমেসি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে।
এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ভারতবর্ষের উপর, সেটা কিন্তু আস্তে আস্তে তাদের যে ক্ষমতা সেটা কিন্তু কমতে থেকেছে। তাহলে ব্রিটিশ সরকার তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে চালানোর জন্য ভারতবর্ষে কি করে, ওয়েস্টার্ন এডুকেশন ইন্ট্রোডিউস করে, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। যে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, এই যে পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষে ইন্ট্রোডিউস করা হয়, তার ফলে ভারতীয় যে পণ্ডিত সমাজ, আগে যে টোল ভিত্তিক শিক্ষা ছিল, গুরু কেন্দ্রিক শিক্ষা ছিল, এবং মুসলিম সমাজে মৌলবী কেন্দ্রিক শিক্ষা, সেই পণ্ডিত এবং মৌলবী শ্রেণীর রাগ হয়। তারা কিন্তু সেই শ্রেণীর মানুষ এই 1857 সালের মহাবিদ্রোহকে সাপোর্ট করে। অতএব সোশ্যাল এবং রিলিজিয়াস কজ কি বোঝা গেল? ব্রিটিশ সরকার তৎকালীন যে ভারতীয় সমাজ, সেই ভারতীয় সমাজের যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কার, যে গোড়ামি, সেই অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোড়ামিকে দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে, এবং সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে মহান মহান ভারতীয় লেজেন্ড তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। যেমন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই যে সতীদাহ প্রথা, ভিডো রিম্যারেজ, ফিমেল ইনফ্যান্টিসাইড, অর্থাৎ শিশু কন্যাকে হত্যা করা, শিশু ভ্রূণ হত্যা করা, এই বিষয়ে কিন্তু যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ পার্লামেন্টের যে সমস্ত আইন ভারতীয়দের উপর আরোপ করা হয়, যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটা কিন্তু তৎকালীন ভারতীয় যে কনজারভেটিভ সোসাইটি সেটা কিন্তু ভালো চোখে নেয়নি। রিলিজিয়াস ইন্টারফিয়ারেন্স ছিল। হিন্দুদের বলা হতো তোমরা তিলক কাটবে না, ব্রাহ্মণদের, মুসলিমদের বলা হলো তোমরা দাড়ি রাখবে না, শিখদের বলা হলো মাথায় পাগড়ি বাঁধা হবে না। এই সমস্ত রিলিজিয়াস ইন্টারফিয়ারেন্সের ফলে ভারতীয় সমাজ কিন্তু তৎকালীন এই সমস্ত রিলিজিয়াস ইন্টারফিয়ারেন্সকে কিন্তু ভালো চোখে নেয়নি, যার প্রতিফলন ঘটেছিল কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। তাহলে 1857 সালে মিরাটে যে সিপাহী মিউটিনি হলো, সেই সিপাহী মিউটিনি 11ই মে দিল্লিতে কিভাবে বাহাদুর শাহ অংশগ্রহণের মধ্যে দিয়ে এবং পরবর্তীকালে ঝাঁসির রানী, হজরত মেহল, যে বললাম একে একে অ্যানেক্স করে রাজ্যগুলোকে, ঝাঁসি, সম্বলপুর, সাতারা, উদয়পুর, নাগপুর, এই যে ডক্ট্রাইন অফ ল্যাপসে একে একে রাজ্যগুলোকে অ্যানেক্স করা শুরু করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করা শুরু করে। এর ফলে কিন্তু সিপাহী মিউটিনি কিন্তু রিভোল্টে পরিণত হয়েছিল। তাহলে রিভোল্টে যে পরিণত হয়েছিল তার পেছনে কিন্তু শুধুমাত্র যে একটিমাত্র কারণ, সেটি হলো এনফিল্ড রাইফেল। এই যে এনফিল্ড রাইফেল দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মুখে করে কার্তুজ চিপতে হচ্ছে। এবার একজন হিন্দু, একজন মুসলিম, চিন্তা করো, তার পক্ষে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে বললে সেই সময় সে সেটা এই সময় কেউ মুখ দিয়ে কাটবে না, সেই সময় কে কাটবে? কাটতো না, তার ধর্ম জাতপাত চলে যাওয়ার ভয়ে। তাহলে এটা তো কারণ ছিলই, কিন্তু এটাই কি একমাত্র কারণ ছিল? আমরা দেখলাম না, এটা একমাত্র কারণ ছিল না। এর পেছনে কারণ ছিল একাধিক সামাজিক কারণ ছিল, একাধিক ধর্মীয় কারণ ছিল, আর কি কারণ ছিল দেখলাম? অর্থনৈতিক কারণ ছিল। তীব্র অর্থনৈতিক শোষণ, হেভি ট্যাক্সেশন। ভারতের যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারকে পুরোপুরিভাবে নষ্ট করে ফেলা, ডিস্ট্রয় করে ফেলা। কিভাবে না? কমার্শিয়ালাইজেশন ইন এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকীকরণের মাধ্যমে। এটা কিন্তু ভারতীয়রা কিন্তু ভালো চোখে নেয়নি। কারণ কেন নেবে? কারণ তোমাদের ব্রিটিশ যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, তোমাদের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ফলে ফেমাইন দেখা দিচ্ছে, ভারতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, মানুষ অনাহারে মরছে, না খেতে পেয়ে মরছে। ভারতীয় মেনে নেবে? কতদিন মেনে নেবে? যার ফলে 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল। তাহলে অর্থনৈতিক কারণ বোঝা গেল। পলিটিক্যাল কারণ বললাম কি? এই যে ডক্ট্রাইন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি, সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। বাহাদুর শাহকে বলা যে তুমি আর দিল্লির নবাব থাকবে না, তুমি শেষ দিল্লির নবাব, তোমার দিল্লির সম্রাট, তোমার পরে আর কোনো মোগল সম্রাট থাকবে না, মোগল সম্রাটের টাইটেল তোমাকে ছেড়ে দিতে হবে। এটা একটা কারণ ছিল। ডক্ট্রাইন অফ ল্যাপসের মধ্যে দিয়ে ঝাঁসি থেকে শুরু করে সম্বলপুর থেকে সাতারা থেকে নাগপুর থেকে উদয়পুর থেকে একে একে রাজ্যগুলোকে অ্যানেক্স করা হয়, দখল করা হয়। তাহলে সোশ্যাল কজ বললাম, রিলিজিয়াস কজ বললাম, পলিটিক্যাল কজ বললাম, ইকোনমিক কজ বললাম। এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ। অ্যাডমিনিস্ট্রেটিভ কজ কি কি? দেখো, তৎকালীন সময় যে সমস্ত এমপ্লয়, অর্থাৎ ভারতীয়রা ব্রিটিশ প্রশাসনে কাজ করত, এত বড় ভারতবর্ষকে চালানোর জন্য তো আর জাহাজে করে করে প্রচুর ব্রিটিশ এদেশে আসেনি, কিছু সংখ্যক এসেছিল। এটাই তো ইম্পেরিয়ালিজম আর যে ঔপনিবেশিকতাবাদ বা কোলোনাইজেশন, তার মধ্যে পার্থক্য কি? ইম্পেরিয়ালিজম কাকে বলছে? ইম্পেরিয়ালিজম বলছে যখন একটা দেশ তার সামরিক শক্তিকে কাজে লাগিয়ে অন্য কোনো দেশের ভূখণ্ড বা দেশকে দখল করে, তখন তাকে আমরা বলি সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। ব্রিটিশও প্রথমে তাই করেছিল, সাম্রাজ্যবাদী করেছিল 1757 সালে।
1757 সালে রবার্ট ক্লাইভ, তার আগে কার্নেটিক ওয়ার, প্রত্যেকটাতে আমরা দেখেছি ইম্পেরিয়ালিস্টিক পলিসি। কিন্তু এই যে ইম্পেরিয়ালিস্টিক পলিসিতে তারা সাকসেস পাওয়ার পর তারা কি শুরু করলো? কোলোনাইজেশন। নিজের দেশের মানুষকে ভারতবর্ষে পাঠালো যে যাও তোমরা ভারতবর্ষে গিয়ে সেখানে মানুষের উপর অর্থনৈতিক শোষণ করো, কিভাবে এক্সপ্লয়টেশন করা যায় দেখো। এটাকে আমরা বলছি ঔপনিবেশিকতাবাদ। এবং এই ঔপনিবেশিকতাবাদের মূল বক্তব্যই ছিল যে এদেশের মানুষকে শোষণ করো, কিসের জন্য? ফর মাদার কান্ট্রি, নিজের মাতৃভূমির জন্য। দেখো, ভারতে ফরেনার আক্রমণ হয়েছে, মোগলরাও ভারতবর্ষে এসেছে। ফরেনার কিন্তু দুই প্রকার হয়, কি কি? একটা হচ্ছে রিয়াল ফরেনার, আর একটা হচ্ছে পারপেচুয়াল ফরেনার। রিয়াল ফরেনার কাকে বলছে? মোগলরা। তারা বিদেশ থেকে এদেশে এসেছে, মধ্য এশিয়া থেকে এদেশে এসেছে, এসে তারা কিন্তু মাদার কান্ট্রির জন্য ভারতকে শোষণ করেনি। তারা এখানেই থেকেছে, এখানেই ভারতকে শাসন করেছে, এবং তাদের শাসনের মধ্যে দিয়ে তারা ভারতের যে আর্থসামাজিক উন্নতি, সেই উন্নতিতে তারা অংশগ্রহণ করেছে। তারা কিন্তু নিজেদের মাদার কান্ট্রির জন্য ভারতে শাসন করেনি। আর কোলোনাইজেশন কি? কোলোনাইজেশন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছে, পরবর্তীকালে ব্রিটিশ ক্রাউন, আমরা দেখবো 1857 সালের মহাবিদ্রোহ যখন ব্যর্থ হবে, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতবর্ষ থেকে চিরতরের জন্য মুছে যাবে, এবং শুরু হবে কি? আরো 100 বছরের গোলামি, আরো 100 বছরের দাসত্ব। সেটা হচ্ছে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে, অর্থাৎ ব্রিটিশ যে রাজতন্ত্র, সেই ব্রিটেনের রাজতন্ত্রের আন্ডারে 1858 থেকে 1947 সাল, প্রায় 100 বছরের কাছাকাছি ভারতীয়দের আবার কিন্তু দাসত্ব করতে হবে। তাহলে তোমরা কি করেছো? তোমরা ইম্পেরিয়ালিস্টিক পলিসি করেছো, যেটা বলছিলাম। মোগলরা কিন্তু ইম্পেরিয়ালিস্টিক হওয়ার পর তারা কিন্তু কোলোনাইজেশন করেনি, তারা কিন্তু মাদার কান্ট্রির জন্য ভারতের শাসন করেনি। তোমরা নিজেদের মাদার কান্ট্রির বেনিফিটের জন্য, নিজেদের মাতৃভূমির বেনিফিটের জন্য ভারতের শাসন করেছো। তাহলে এটা এবার শাসন করতে সে কি করেছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কজ কি? দেখো, আমি বলতে গিয়ে একটু বিষয়ে বেরিয়ে যাই, কারণ হিস্ট্রি এমন একটা বিষয়, এখানে তোমাকে যদি আমি খুলে না বলি, ইউটিউবে পড়াচ্ছি, একটু একটু করে পড়াবো, ওপর পড়িয়ে চলে যাবো, ওইভাবে হিস্ট্রি পড়ানো হয় না। আমার একটু ডিটেল ডিসকাস করতে ভালো লাগে, তাই তোমরা আমার সঙ্গে ধৈর্য ধরে শোনো, তোমাদের মাইন্ড ম্যাপ বা রোড ম্যাপ তৈরির ক্ষেত্রে কাজে দেবে। দেখো, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ আমি বলতেই পারতাম যে বৈষম্য করা হয়। বৈষম্য কেন করা হয় তার প্রেক্ষাপটটা তোমাদেরকে বলছি। এই সময় যারা ভারতীয় কর্মচারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার প্রশাসনে কাজ করতো, তাদেরকে কিন্তু উঁচু পদ দেওয়া হতো না। কেন? কারণ তারা ভারতীয়, তাদের উঁচু পদ দেওয়া হবে না। উঁচু পদগুলোতে কারা থাকতো? ওই গোড়া সাহেব সাদা ইংরেজ। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পদে নিচু পদে কারা থাকতো? ভারতীয়রা থাকতো। তাদের বেতনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হতো, স্যালারির ক্ষেত্রে বৈষম্য ছিল, তাদের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য ছিল, তাদের সঙ্গে যে বিহেভিয়ার, অফিসে যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারও চরম বাজে করা হতো। অতএব তাদের বিহেভিয়ারের ক্ষেত্রেও ডিসক্রিমিনেট করা হতো ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিমিনেশন, পদোন্নতির ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে, বিহেভিয়ারের ক্ষেত্রে, এটা কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ 1757 থেকে 1857 সাল অবধি ভারতবর্ষকে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করলো, তাতে কিন্তু ভারতীয়রা কর্মচারী হিসেবে অংশগ্রহণ করেছিল। তো সেই যে ভারতীয়দের কর্মচারী, তাদের সেনা রূপে ছিল, বিভিন্ন পদে কাজ করতো ভারতীয়রা, কিন্তু তাদেরকে এই যে ডিসক্রিমিনেশন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা, এটা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল। 1857 সালের মহাবিদ্রোহের যে যজ্ঞ শুরু হয়েছিল, সেই যজ্ঞে কিন্তু এই ডিসক্রিমিনেশন বা বৈষম্যমূলক আচরণ ভারতীয়দের প্রতি, এটা কিন্তু ঘৃতাহুতি দিয়েছিল। এটাও একটা কারণ। মিলিটারি কজ তো বললাম, মিলিটারি কজের ক্ষেত্রেও তাই, সেনাবাহিনীতেও তাই বৈষম্য করা হতো। তাহলে এই সমস্ত কারণগুলো 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল। বোঝা গেল কি কি বললাম? 1857 সালের মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান এবং কেন মিউটিনি এবং রিভল্ট বলা হয়, প্রথমেই বলেছি। মিউটিনি হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যদি বিদ্রোহ করে, সেনাবাহিনীর সামরিক অভ্যুত্থান ঘটলো, সরকারি ক্ষমতা দখল করে নিল, সেটাকে আমরা মিউটিনি বলবো। আর বিদ্রোহ কখন বলবো, রিভোল্ট কখন বলবো? যখন সাধারণ মানুষ, সিভিলিয়ান যখন সেখানে অংশগ্রহণ করবে, সেটাকে আমরা রিভোল্ট বলবো। 1857 সালের 10ই মে মিরাটে যে সিপাহী মিউটিনি শুরু হয়েছিল, সেটা কিন্তু 11ই মে দিল্লিতে বাহাদুর শাহ সেকেন্ডের অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু রিভোল্টে পরিণত হয়েছিল। বখত খান যখন জয়েন করেছিল, রিভোল্টে পরিণত হয়েছিল। বিহারের কুয়ার সিং, পলিটিক্যাল কারণে আরেকটা বলি, বিহারের কুয়ার সিং একজন জমিদার, তার যে রাজত্ব, তার যে জমিদারি, সেটাকে দখল করে নেওয়া হয়। বলা হয় তোমাকে সব দেওয়া হবে না, খুব
খুব অর্থনৈতিক অনটনের মধ্যে দিয়ে তাকে দিন যাপন করতে হচ্ছিল। ফলে সে যখন শুনলো যে সিপাহী মিউটিনি হয়েছে, সে সিপাহী মিউটিনিতে অংশগ্রহণ করলো। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার ঝাঁসি রাজ্যটিকে অ্যানেক্স করা হয় ডক্টরাইন অফ ল্যাবসে, সাতারাকে অ্যানেক্স করা হয়, সম্বলপুরকে অ্যানেক্স করা হয়। বাহাদুর শাহকে বলা হয় তুমি আর মুঘল সম্রাটই থাকবে না, নানা সাহেবকে পেনশন দিতে অস্বীকার করা হয়। এই সমস্ত কারণগুলো ছিল পলিটিক্যাল কজে। তাহলে পলিটিক্যাল কজ, সোশ্যাল কজ, রিলিজিয়াস কজ, ইকোনমিক কজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কজ এবং মিলিটারি কজ। অতএব আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রশাসনিক কারণ কি কি ছিল 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে দিয়ে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আজকের লেকচারটা একটু লং হলো, কারণ হিস্ট্রি পড়াতে গেলে মডার্ন হিস্ট্রি লেকচার একটু লংই হবে। আমি গল্পের আকারে তোমাদের পড়াবো, যাতে তোমাদের রোড মাইন্ড ম্যাপটা তৈরি হয় যে কিভাবে পড়াশোনা হিস্ট্রি কিভাবে পড়তে হয়। বই পড়তে হবে, বই পড়ার অভ্যাস না থাকলে সিভিল সার্ভিস ক্র্যাক করা যাবে না। কিন্তু বই পড়ার অভ্যাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাবজেক্টের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিং, ওই যে বললাম রিলেশন ডেভেলপমেন্ট করা সাবজেক্টের সঙ্গে, সেটা কিন্তু করতে হবে। আর সাবজেক্টের সঙ্গে রিলেশন ডেভেলপমেন্ট আমি পলিটিক্যাল সায়েন্স তোমাদের পলিটি ক্লাসেও বলেছি যে দুইভাবে হয়, এক নিজে পড়লে হয়, আর একটাও পড়িয়ে দিলে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে 1857 সালের মহাবিদ্রোহের কারণ বোঝা গেল। এবার আমি তোমাদের ব্যর্থতার কারণটা পড়াবো। দেখো, 1857 সালের এই যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পেছনে কতগুলো কারণ ছিল। কি কি কারণ ছিল? 1857 সালের মহাবিদ্রোহে ব্যর্থ হওয়ার পেছনে প্রথম কারণ যদি আমরা বলি যে ফেলিওর হলো, তাহলে হচ্ছে উপযুক্ত নেতৃত্বের অভাব। উপযুক্ত নেতৃত্বের অভাব বলতে নেতৃত্ব দিয়েছিলেন প্রত্যেকে, বাহাদুর শাহ নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু বাহাদুর শাহ যে নেতৃত্ব, 80 বছরের একজন বয়স্ক বৃদ্ধ, তার নেতৃত্ব দানের যে ক্ষমতা সেটা অনেক কম ছিল। আর সব থেকে বড় কথা, যারা যারা নেতৃত্ব সেই সময় দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকে নিজের স্বার্থের জন্য নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নিজের রাজ্যকে রক্ষা করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। কাউরির মধ্যে কিন্তু ন্যাশনালিজমের ফিলিংস ছিল না। ন্যাশনালিজমের ফিলিংস বা জাতীয়তাবাদের যে আবেগ, সেই জাতীয়তাবাদের আবেগ কিন্তু তাদের মধ্যে তৈরি হয় এই 1857 সালের মহাবিদ্রোহের পরে। 1885 সালে আমরা দেখব জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এবং পরবর্তীকালে চরমপন্থী নরমপন্থী সংঘাত, চরমপন্থীদের উত্থান, আরো যারা আবেগপূর্ণ, যাদেরকে আমরা বিপ্লবী বলি, রেভলিউশনারি বলি, সেই বিপ্লবীদের উত্থান, এবং তারপরে গান্ধী, তার মধ্যে গান্ধীজির আগমন। এই যে ন্যাশনালিজমের যে ধারণা, সেই ন্যাশনালিজমের ধারণা কিন্তু ছিল না যে আমরা সমগ্র ভারতবাসী এক। ব্রিটিশ সরকার, এই তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুধু আমাদের রাজ্যের সমস্যা নয়, এটা সমগ্র ভারতবর্ষের সমস্যা। এই যে ন্যাশনালিজমের ফিলিংস কিন্তু কারোর মধ্যে ছিল না। বাহাদুর শাহ যুদ্ধ করছিলেন কিসের জন্য? তার নিজের জন্য। তার মুঘল সম্রাটের যে পদবি সেটা ব্রিটিশ সরকার নিয়ে নিচ্ছিল, তার লালকেল্লা ব্রিটিশ সরকার কেড়ে নিচ্ছিল, সে লালকেল্লা রক্ষার জন্য লড়াই করছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই নো ডাউট খুব বীরত্বের সঙ্গে সংগ্রাম করে, কিন্তু তার বীরত্বের সঙ্গে যে সংগ্রাম, তার মূল উদ্দেশ্য ছিল ঝাঁসি রাজ্যকে রক্ষা করা। কুমার সিং বিহার থেকে তিনি প্রতিনিধিত্ব করছিলেন, তার যে মূল উদ্দেশ্য ছিল নিজের জমিদারি, যেটা ব্রিটিশ সরকার দখল করেছে, অ্যানেক্স করেছে, সেটাকে ফিরিয়ে নেওয়া। নানা সাহেব তিনি লড়ছিলেন কিসের জন্য? নানা সাহেব যুদ্ধ করছিলেন তার যে পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল তার জন্য। তাহলে প্রত্যেককে দেখা যাচ্ছে যে 1857 সালে সিপাহী মিউটিনি, সিপাহীদের সঙ্গে সিভিলিয়ান যারা অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের স্বার্থে, নিজেদের রাজ্যের স্বার্থে, নিজেদের মাটির স্বার্থে অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু আমরা সবাই ভারতবাসী, এই যে উই আর অল ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান ফিলিংস, ইন্ডিয়া কি? ইন্ডিয়া একটা ইমোশন, একটা আবেগ, একটা আইডিয়া। এই জিনিসটা কিন্তু তখন ডেভেলপ তাদের মধ্যে হয়নি বা তখন ছিল না, যার ফলে 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়। এটা ছিল প্রধান অন্যতম কারণ ব্যর্থ হওয়ার। কারণ প্রত্যেকে নিজের জন্য লড়ছিল। আগেকার দিনে প্রত্যেকটা রাজ্যকে দেশ বলা হতো। প্রাচীনকালে মানে শুনবে, আগেকার বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে তো বলে আমি দেশের বাড়ি গিয়েছিলাম। মানে বর্ধমান, পশ্চিমবঙ্গের মধ্যেই বলি, বর্ধমান একটা দেশ ছিল, নদিয়া একটা দেশ ছিল, কোচবিহার একটা দেশ ছিল। অতএব ভালো করে বোঝো, এই আমরা যে সকলে এক, এই ফিলিংস কিন্তু ছিল না। এই ন্যাশনালিজমের ফিলিংস কিন্তু আসে ডালহৌসি রেলপথ বিস্তারও কিন্তু এর পেছনে অনেক ভূমিকা পালন করে। তোমাদের পরে যখন আমি গ্রোথ অফ ন্যাশনালিজম পড়াবো তখন তোমরা দেখবে। এখন দেখো, তাহলে কি বলছিলাম যে ব্যর্থতার কারণ কি? জাতীয়তাবাদী নেতৃত্বের অভাব, জাতীয়তাবাদী মানসিকতার অভাব, ন্যাশনালিজমের ফিলিংস কিন্তু ছিল না। এটা একটা ব্যর্থতার কারণ। দ্বিতীয় কারণ কি? ব্রিটিশ আর্মি ওয়েল ট্রেন্ড, তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে, আর ভারতীয় যে যোদ্ধা তাদের কাছে কি আছে? লড়ার জন্য তীর ধনুক, আর কি আছে? লড়ার জন্য তরোয়াল। তাহলে চিন্তা করো, ব্রিটিশ কামানের সামনে, ব্রিটিশ
যে অত্যাধুনিক যে অস্ত্রশস্ত্র, তার সামনে নিশ্চয়ই তীর ধনুক নিয়ে যুদ্ধ করাটা অসম্ভব। তবুও সে অসম্ভবকে সম্ভব করেছিল ভারতীয়, আর এটাই ভারতীয় যারা অসম্ভবকে সম্ভব করতে পারে, এটাই ইন্ডিয়ান। কিন্তু যুদ্ধ চালিয়ে গিয়েছিল। ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রচন্ড বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মৌলভী আহমেদুল্লাহ, হজরত মেহেল, তাতিয়া টোপে ভয়ঙ্কর ভাবে ব্রিটিশ সরকারকে সেই সময় যে আতঙ্ক কি ভারতীয়দের, সেই আতঙ্ক কিন্তু উপলব্ধি করিয়েছিল তাদেরকে। সেই যুদ্ধ তারা কিন্তু সিপাহী বিদ্রোহ অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই সিপাহী বিদ্রোহ দমন হয়ে যায়। কেন দমন হয়ে যায়? সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছিল না। জমিদার শ্রেণী সমর্থন করেনি। জমিদার শ্রেণী কেন সমর্থন করবে? জমিদার শ্রেণী দেখছে এই যে রিভল্ট, সেই রিভল্টের পেছনে কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ। সেই অর্থনৈতিক শোষণ কারা করেছে? জমিদার করেছে। কার জন্য করেছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ট্যাক্স দিয়েছে আমরা জানি। 1764 সালে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি লাভ, সেই 1717 তো দেওয়ানি লাভই করেছিল, এবং 1764 বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভের, দেওয়ানি মানে কি? ট্যাক্স কালেকশন রাইট। ট্যাক্স কালেকশন রাইট পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই ট্যাক্স কালেকশন রাইটের বলে তারা প্রচুর পরিমাণ হেভি ট্যাক্সেশন তারা চাপাতো ভারতবাসীর উপর। তো সেই যে অর্থনৈতিক শোষণ দেখছে, 1857 সালের মহাবিদ্রোহ যদি সফল হয়, তাহলে সবার আগে জমিদারি প্রথা অ্যাবলিশ হবে। ব্রিটিশ চলে গেলে এই জমিদারদের সাধারণ মানুষ মানবে না, তাদের যে শোষণ সেটা সাধারণ মানুষ মেনে নেবে না। গ্রামের যে মহাজন, গ্রামের যে শাহুকার মহাজন থাকে, যাদের কাছে চাষ করার জন্য ঋণ নিত, ব্রিটিশ সরকার কমার্শিয়াল এগ্রিকালচার করতে বলছে। কমার্শিয়াল এগ্রিকালচার করার জন্য ঋণ নিচ্ছে। ঋণ নিয়ে কমার্শিয়াল এগ্রিকালচার করার পর চলে যাচ্ছে, ঠিকঠাক দাম পাচ্ছে না। গ্রামের যে মহাজন, যে শাহুকার, সে এসে তার জমিটাকে দখল করে নিচ্ছে। এই যে জমিদার শ্রেণী, এই জমিদার শ্রেণীর সমর্থন ছিল না। ভারতবর্ষের যে ইন্টেলেকচুয়াল মানুষ, তারা সেই সময় ওয়েস্টার্ন থট সবে তারা জানছে। লিবার্টি কি, ফ্রেটার্নিটি কি, ইকুয়ালিটি কি, এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির ধারণা তখন তারা সবে শুনতে পাচ্ছে। তারা কিন্তু এতে অংশগ্রহণ করেনি। অতএব মূল কারণ আমরা দেখলাম জাতীয়তাবোধের অভাব। দ্বিতীয় কারণ আমরা দেখলাম প্রত্যেকে লড়াই করছিল নিজেদের সেলফ, যে নিজস্ব যে কারণ, সেই নিজস্ব কারণের জন্য। বাহাদুর শাহ নিজের জন্য, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ঝাঁসিকে রক্ষা করার জন্য, কুঁওয়ার সিং নিজের জমিদারি ফিরিয়ে নেওয়ার জন্য, নানা সাহেব নিজের পেনশনের জন্য। তো প্রত্যেকে নিজের জন্য লড়াই করছিল। এই কারণে জাতীয়তাবাদের ফিলিংস ছিল না। একটা ঐক্যবদ্ধ আন্দোলন, একটা ঐক্যবদ্ধ বিদ্রোহ কিন্তু গড়ে তোলা যায়নি, যা ব্রিটিশ সরকারকে সেই সময় ভারত থেকে উৎখাত করে ফেলে। আচ্ছা, তাহলে এটা একটা ব্যর্থতার কারণ গেল। আরেকটা ব্যর্থতার কারণ কি বললাম? যে ব্রিটিশদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, ভারতের কাছে তীর ধনুক তরোয়াল, তাই নিয়ে যুদ্ধ করা সম্ভব ছিল না। এটা একটা কারণ ছিল। এই সমস্ত কারণে 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়। তাহলে 1857 সালের মহাবিদ্রোহ যদি পরীক্ষায় কোশ্চেন আসে, প্রিলিমসে তো বই পড়ে নেবে। আমার এই যে কনসেপচুয়াল যে তোমাদের ধারণাটা দিলাম, সেটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং যে ডেভেলপমেন্ট, সাবজেক্টের সঙ্গে রিলেশন ডেভেলপমেন্টে তোমাদের কাছে দেবে। তোমরা তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে 1857 সালের মহাবিদ্রোহ কি বিদ্রোহ ছিল, এটা কি রিভোল্ট ছিল না মিউটিনি ছিল, তোমরা পারবে লিখতে। মিউটিনি কাকে বলে বললাম, রিভোল্ট কাকে বলে বললাম, মিউটিনি আর রিভোল্টের পার্থক্য বললাম। মিউটিনি হচ্ছে সামরিক অভ্যুত্থান, রিভোল্ট হচ্ছে সামরিক অভ্যুত্থানের সঙ্গে যখন সিভিলিয়ান সাধারণ মানুষ যখন অংশগ্রহণ করে। ইম্পেরিয়ালিজম কি বললাম, কোলোনাইজেশন কি বললাম, মার্কেন্টালিজম কি বললাম। ইম্পেরিয়ালিজম কি বললাম? যে যখন কোনো রাষ্ট্র নিজের মিলিটারি পাওয়ারকে প্রয়োগ করে অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ড বা সীমানা দখল করে নেয়, তখন তাকে আমরা বলি ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। তারপর আমরা কি দেখি? যে ব্রিটিশ সরকার ধীরে ধীরে ভারতকে তাদের কলোনিতে পরিণত করে, তাদের ঔপনিবেশিক রাজ্যে পরিণত করে, এবং দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে শোষণ চালায়। তারপরে আমরা কি দেখলাম? মার্কেন্টাইল মতবাদ। ভারতের যে কৃষিকাজ, যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারকে ব্যাপকভাবে ডিস্ট্রয় করে। ভারতে হ্যান্ডিক্রাফটকে নষ্ট করে, কুটির শিল্পকে ডিস্ট্রয় করে দেবেই। কুটির শিল্পজাত দ্রব্য কেনার লোক নেই। রাজা শ্রেণী 1857 সাল আস্তে আস্তে একের পর এক যে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী নীতি, সেই সাম্রাজ্যবাদী নীতির কবলে পড়ে দেশীয় রাজ্যগুলো মোটামুটি শেষ। তাহলে সেই হ্যান্ডিক্রাফট কিনবে কারা? কেনার লোক নেই, ক্রেতা নেই। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, যে এখান থেকে 50 টাকার কটন বা তুলো নিয়ে গিয়ে, সুতো নিয়ে গিয়ে তুমি সেখান থেকে ভারতের জন্য জামা তৈরি করে ভারতীয় মার্কেটে এসে বিক্রি করছো 100 টাকায়। তাহলে সেখানে ভারতীয়দের কাছে র মেটেরিয়াল নিয়ে গিয়ে আবার সেই র মেটেরিয়াল থেকে ফাইনাল গুডস তৈরি করে ভারতীয় মার্কেটেই বিক্রি করে এখান থেকে পয়সা নিয়ে চলে যাচ্ছ। যাকে দাদাভাই নৌরোজি বলেছিলেন কি, ড্রেন অফ ওয়েলথ, যে ভারতের ধনসম্পদ নির্গমন
জলের মতো ভারতের ধনসম্পত্তি ব্রিটিশ সরকার ড্রেন করেছে নিজেদের মাদার কান্ট্রিতে। এটাকে বলা হচ্ছে কোলোনাইজেশন, বা নিজের মাদার কান্ট্রির জন্য, মাদার কান্ট্রির বেনিফিটের জন্য অন্য যে দেশ তাকে শোষণ করা অর্থনৈতিকভাবে। তাহলে আমরা মার্কেন্টালিজম বুঝলাম, ইম্পিরিয়ালিজম বুঝলাম, কোলোনাইজেশন বুঝলাম, রিভোল্ট মিউটিনির পার্থক্য বুঝলাম। আর কি দেখলাম? আর আমি দেখলাম 1857 সালের মহাবিদ্রোহের কারণ পলিটিক্যাল কজ, সোশ্যাল কজ, রিলিজিয়াস কজ, ইকোনমিক কজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কজ এবং মিলিটারি কজ, এবং 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। বলো এই পর্যন্ত বুঝতে পারলে কি পারলে না বলো। 1857 সালের মহাবিদ্রোহ থেকে আর কোনো তোমাদের প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে বলো, আমি ক্লিয়ার করে দেবো। দেখো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমি তোমাদের নেব গ্রোথ অফ ন্যাশনালিজম, এখানেই নেব, এই চ্যানেলেই নেব। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমার এই চেষ্টা, এই দেখছো এনফিল্ড রাইফেল, তোমাদের বললাম আমার এই চেষ্টার চেষ্টার যে সুবিধা, সেটা যেন তোমার মতো অনেক আমার ছোট ছোট ভাই বোন নিতে পারে, যারা ভবিষ্যতে বিউরোক্র্যাট হবে, WBCS অফিসার্স হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই অ্যান্ড গড ব্লেস ইউ। ওকে।